অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তন্নি। সন্ধ্যা ৭টা বাজে। চারিদিক অন্ধকার হয়ে গেছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তন্নির মনে মনে ভয় কাজ করলেও মুখে সে তা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বখাটে যাচ্ছিল। তন্নিকে দেখিয়ে বলে, আহা দোস্ত, মাল পেয়ে গেছি। তন্নি ভয়ে কচকে যায়। আশেপাশে তাকায় কিন্তু কেউ নেই। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কিছু বলছে না। ছেলেগুলো তন্নির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বলে, আজকে জমে যাবে বস। তন্নি সেখান থেকে চলে যেতে নেয়। একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে এসে ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তন্নি গিয়ে রাতকে থামায়। রাত রাগী গলায় বলে, আর কোনোদিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করে দেখেছি তো মেরে ফেলব। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়। রাত তন্নির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তন্নি কিছু বলে না। রাতের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাতও গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন মিস তন্নি। তন্নি ভ্রকুসকে সিট বেল্ট সামনে আনে, কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তির শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে। রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এ কয়দিনে সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে। কাজকে পেতে সে হীরা হারিয়েছে। ইদানিং সে বৃষ্টির আচরণে পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে, কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তন্নিকে নিয়ে ভাবছিল নীরব, তখন সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাঁধে হাত রেখে বলে, কি করছো? নীরব তাকায় বৃষ্টির দিকে, হালকা হেসে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বৃষ্টি নীরবের হাত ধরে বলে, এখানে থাকতে হবে না আর, চলো রুমে যাই। নীরব দীর্ঘশ্বাস ফেলে আবারও এখন তন্নি থাকলে তার মুখ দেখে বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন, কিন্তু এখন বুঝে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। রুনা নিজে নিজে বলতে থাকে, ক্ষমা করে দিও তন্নি, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। দীর্ঘশ্বাস ফেলে সে, চোখ থেকে তার দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলের জীবনটাও নষ্ট করেছে। সে উস্কানি দেওয়াতেই নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় ওড়না ফ্যানে ঝুলিয়ে গলায় লাগিয়ে নেন তিনি। রাত আজ অফিসে যেতে পারেনি, কারণ সকাল থেকে রায়দার প্রচণ্ড জ্বর। তন্নিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তন্নি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হয়েছে। এত এত ডিজাইন কন্ট্যাক্ট করা, তার মাঝে আরও অনেক ডিজাইন বাকি, যেগুলো বেস্ট ডিজাইন, সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তন্নির কাজটা সুবিধে হতো। তন্নি বেশ কয়েকটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতে তন্নি বলে, স্যার, কয়েকটি ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। রাত বলল, ওকে, তাহলে তুমি ডিজাইনগুলো নিয়ে এখানে চলে আসো। তন্নি সংকোচ বোধ করে বলে, আপনার বাসায়? রাত ব্যাপারটা বুঝতে পারে, বলে, আমার বোন আছে বাসায়, এসে পড়ো, সমস্যা নেই। তন্নি একটু লজ্জা পায়। আর কিছু না বলে রাদের দেওয়া ঠিকানায় সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেওয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু একটু পরপর অজ্ঞান হয়ে পড়ছে। নীরব পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশেই বিরক্ত নিয়ে বৃষ্টি ফোন টিপছে। নীরব বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপো। বৃষ্টি কেঁপে যায়। রাগে কটমট করতে করতে বলল, মানে কি নীরব? তোমার মা এমন একটা কাজ করছে তোমার অ্যাটেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন টিপছি। নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, টিপো ফোন। বৃষ্টি ভেংচি কেটে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবার তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন রুনা। এগুলো ভাবতেই ভয়ে গা কেঁপে ওঠে নীরবের। তন্নি রাদের বাসায় এসেছে 30 মিনিট হবে। তন্নি রাতকে ডিজাইনগুলো দেখাচ্ছে, আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তন্নিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতে পারছে না। রায়দাকে নিয়ে রিধি চলে গেছে টিভির রুমে অনেক আগে। হঠাৎ দরজায় টোকা পড়তে দুজন সেদিকে তাকিয়ে দেখে রিধি হাতে 3 কাপ চায়ের ট্রে। রিধি হালকা হেসে বলে, আসবো? রাত গম্ভীর গলায় বলে, আয়।
রাদের গোমরা মুখ দেখে মুখ বাঁকায় রিধি। তা দেখে তন্নি হাসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিধি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। রাত রিধির দিকে চোখ পাকায়। রিধি সেদিকে পাত্তা দেয় না। তন্নি লাজুক হেসে বলে, ধন্যবাদ। রাত ভারী গলায় বলে, এখানে কাজ করছি আমরা, তুই যা। তখন পা টিপে টিপে রায়দার রুমে প্রবেশ করে বলে, না যাব না, আমি আন্টিমার কাছে থাকব। তখন রাত আর তন্নি একসাথে বলে, আন্টিমা মানে? রিধি দাঁত কেলিয়ে বলে, ও কিছু না, রায়দা চলো আমরা টিভি দেখি, গিয়ে ওরা কাজ করো। রিধি রায়দাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতে রাত বলে, ওদের কথায় কিছু মনে করবেন না মিস তন্নি, ওরা একটু দুষ্টু টাইপের। তন্নি হেসে বলে, না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রায়দার জ্বরটা এখন একটু কম, তাই তো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর রিধি তার পিছন পিছন ছুটছে। ওপর থেকে দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখল তন্নি। তখন পাশে এসে রাত দাঁড়ালো, মিনমিন করে বলে, কিছু বলতে চাই। তন্নি কৌতূহল দৃষ্টি নিয়ে রাদের দিকে তাকিয়ে বলে, বলুন কি বলবেন। রাত সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। তন্নি বলল, আচ্ছা সমস্যা নেই, বলুন। রাত বলল, মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। তন্নি বলল, ভালোবাসার রং বদলানোর কারণে। রাত বুঝতে না পেরে বলল, মানে? তন্নি বলল, কিছু না। আচ্ছা আমি আসি, আর রায়দার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তন্নি নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতেই রায়দা এসে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নিকে বলে, মিষ্টি, আন্টি কই? তন্নি রায়দাকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলে, বাসায় যাই। রায়দা কাঁদো কাঁদো মুখ করে বলে, যেও না প্লিজ, দেখো আমার কত জ্বর। তন্নি ভাবনায় পড়ে গেলে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে। রায়দা তন্নির গাল জড়িয়ে ধরে বলে, না তুমি যাবে না, থাকবে। তন্নি কিছু বলতে নেবে তখন রিধি এসে বলে, থাকো না, পরে ভাইয়া গিয়ে দিয়ে আসবে নে। রাত ওপর থেকে সবটা দেখে, কিন্তু কিছু বলে না। সেও যে চাইছে তন্নি থাকুক। রিধি ও রায়দার জোড়াজুড়িতে তন্নি রাজি হয় থাকতে। এতে সবচেয়ে বেশি খুশি রাত হয়, কিন্তু সে প্রকাশ করে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিতে আসক্ত হতে। এ কেমন টান অনুভব করছে? তবে কি সে তন্নিকে ভালোবেসে ফেলেছে? রুনা অনেকক্ষণ হলো জ্ঞান হারাননি। ডাক্তার চেক করে গেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। বৃষ্টি বাসায় চলে গেছে অনেক আগে। রুনা অশ্রুভরা চোখে নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছেন। নীরব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুনার নীরবতা ভেঙে বললেন, আজ আমার জন্য তোর জীবনে এই দুর্যোগ। আমি তন্নি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করেছি। ওকে এনে দে, আমি ক্ষমা চাইব পারলে। ওকে আবার ঘরে তুলে আন। নীরব তার মায়ের হাত ধরে বলে, সব ঠিক করে দিব আমি, চিন্তা করো না। তখনই বৃষ্টি এসে পেছনে দাঁড়ায়। সে সব কথা শুনে নেয়। চিৎকার করে বলে, কি ঠিক করে দিবা? হ্যাঁ, তুমি কি তন্নির কাছে ফিরে যেতে চাইছো? তাহলে আমাকে ভালোবাসার কথা বলেছিলে কেন? আমি তো না করেছিলাম সম্পর্কে যেতে। তুমি জোর করে আমাকে সম্পর্কে নিলে, তোমার প্রতি অনুভূতি জাগালে। বিয়ে করে রাত কাটিয়ে এখন আমাকে আর প্রয়োজন নেই? নীরব দাঁতে দাঁত চেপে বলে, বৃষ্টি, এখানে কোনো সিনক্রেট করো না। বাসায় গিয়ে কথা বলছি এই ব্যাপারে। বৃষ্টি আরও ক্ষেপে যায়। রাগে গজগজ করতে করতে বলে, ও এখন আমি সিনক্রেট করছি? তোমার মা সুসাইডের নাটক করে যে সিনক্রেট করছে, ডাইনি একটা। প্রথম বউকে তো এই ডাইনি তাড়িয়েছে, এখন আমাকে তাড়াতে বলছে। আর তুই শোন, তোর জন্য আমি তন্নির সাথে আমার সম্পর্ক খারাপ করেছি। 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করেছি। তোকে তো এত সহজে ছাড় দিব না। নীরব রাগ সহ্য করতে না পেরে রাগে জড়িয়ে থাপ্পড় মারে বৃষ্টিকে। হাসপাতালে সকলের দৃষ্টি তাদের ওপর। বৃষ্টি আশেপাশে তাকিয়ে কান্না করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। তন্নি চলে গেছে অনেক আগে। রিধি রাতের সামনে বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। রাত বিরক্ত হচ্ছে, কি বলবে বলে তাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু বলার নামই নিচ্ছে না। রাত বিরক্ত হয়ে বলে, কিছু বলবি নাকি দাঁতি দেখিয়ে যাবি? রিধি মুখ বাঁকায় কত ঢং ছেলের। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে উঠে যেতে নেয়। তখনই রিধি হাত ধরে বলে, যাস না, বস এখানে, বলছি এখন। রাত কপাল গোছকে বসে গোমরা মুখে বলে, বল। রিধি বলে, আমার না তন্নি আপাকে অনেক পছন্দ হয়েছে, আর আচরণ অনেক সুন্দর, চেহারাও মাশাল্লাহ কত মায়াবী। রাত বলল, তো? রিধি বলল,
মানে ওদের বাসায় প্রস্তাব নিয়ে যায় তোর জন্য? রাত বলে, না, একদম না। পরে ওনার আমার ব্যাপারে খারাপ ধারণা হবে। রিধি আর রায়দা একসাথে বলল, প্লিজ। দুজনের চেহারার দিকে তাকালো। দুজনের চেহারায় আকুল আবেদন। রাত ফোঁস করে একটা শ্বাস নিয়ে অনুমতি দিয়ে দেয় তাদের। রিধি আর রায়দা খুশি হয়ে যায়। রিধি আর দেরি করতে চায় না তন্নিকে ভাবি হিসেবে ঘরে আনতে। তন্নি বাসায় এসে দেখে বৃষ্টি বসে আছে। তন্নি অবাক হয়। বৃষ্টি তন্নিকে দেখা মাত্রই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তন্নি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। অবাক হয়ে বলে, কি হয়েছে? এখানে কেন তুই? বৃষ্টি কাঁদতে কাঁদতে তন্নির পা জড়িয়ে ধরে বলে, তোর পায়ে পড়ি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবুও দয়া করে ক্ষমা করে দে। আমার সংসারটা ভেঙে দিস না। তন্নি তেড়াভাবে বলে, সংসার ভাঙার অভ্যাস তোর আছে বৃষ্টি, আমার নেই। কেন এসেছিস সেটা বল। বৃষ্টি সোজা হয়ে বসে তন্নিকে সব বলে। তন্নি সব শুনে হালকা হেসে বলে, বাপকেও ছাড়ে না। যাক, আমি তোর মতো নোংরা না যে সংসার ভাঙব। বেরিয়ে যা আমার বাসা থেকে, কখনো আসবি না। বৃষ্টি কান্না করতে করতে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যেতেই তুষার সাহেব আর মিশমি সেখানে আসেন। তন্নিকে মিশমি জিজ্ঞেস করেন, কি হয়েছে? বৃষ্টি কেন এসেছিল? তন্নি চোখের পানি মুছে বলে, পাপের ফল পেয়েছে মা, তাই। তুষার সাহেব আর মিশমি বুঝতে পারেন ব্যাপারটা, তাই আর কথা বাড়ালো না। মিশমি তন্নিকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে যায়। তন্নি রুমে ঢুকে হাজারো চিন্তা করতে থাকে কি হতে চলেছে তার জীবনে। কেন নীরব নামের ঝড়টা আবার তার জীবনে ফিরে আসতে চাইছে। রিধি আর রায়দা বসে আছে তন্নিদের বাসায়। রাত অফিসে গেছে, সাথে তন্নিও চলে গেছে। তুষার সাহেব আর মিশমি বসে আছে তাদের সামনে। রিধি হাত মুচড়িয়ে বলে, আঙ্কেল, আমি রাদের বোন রিধি। রাত হলো তন্নি আপুর বস। মিশমি মিষ্টি হেসে বলে, ও, তোমার কথা অনেক বলেছে তন্নি আমাকে। রিধিও হাসে মিশমির সাথে। তখন রায়দা বলে, মিষ্টি আন্টি আমার কথা বলেনি? রায়দার কথায় সবাই হেসে দিল। মিশমির রায়দার গাল টেনে বলে, তোমার কথা আরো বেশি বলে। তুষার সাহেব বাজারে যেতে নিলেন, তখন রিধি বলল, আঙ্কেল, একটু বসেন, কিছু কথা আছে। তুষার সাহেব কৌতূহল নিয়ে বসলেন। মিশমি শরবত এনে দিলেন ওদের। তুষার সাহেব বললেন, বলো কি কথা? হৃদয় হাজ মুচড়াতে মুচড়াতে বলল, আসলে আঙ্কেল, আমরা তন্নি আপুকে আমার ভাবি করে নিয়ে যেতে চাই, মানে রাত ভাইয়ার বউ করে। তুষার সাহেব ও মিশমি একে অপরের মুখের দিকে তাকালো। তুষার সাহেব সংকোচ নিয়ে বলল, কিন্তু তন্নি। তুষার সাহেবকে পুরোটা বলতে না দিয়ে রিধি বলে দিল, জানি উনি ডিভোর্সি, এতে আমারও কোনো প্রবলেম নেই, আর আমার ভাইয়ারও। তুষার সাহেব জোরপূর্বক হাসলেন। রিধির দিকে তাকিয়ে বললেন, মা, আমাদের তন্নির সাথে কথা বলতে হবে। রিধি হেসে বলে, সমস্যা নাই, আপুর সাথে কথা বলে জানিয়েন। তন্নি অফিসে যাচ্ছিল, বাস স্টেশনে দাঁড়িয়েছিল বাসের জন্য। তখন হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়। হাত পা কাঁপতে শুরু করে। কেন আসে সে তার দিকে? কি চায় সে? কাপা কাপা ঠোঁটে নীরব নামটা উচ্চারণ করে। সেই নীরব আসছে, যে নীরব তন্নিকে প্রথম ভালোবাসার কথা বলেছিল। সে আগের স্টাইল, সেই স্টাইলে তন্নি ফিদা ছিল। কিন্তু এখন তন্নির সে ফিল হচ্ছে না, বরং একরাশ ঘৃণা কাজ করছে। নীরবে সে তন্নির সামনে দাঁড়ায়। হে তন্নি, কেমন আছো? তন্নি তা ছিল হাসিতে বলে, ভালো। নীরব চোখ থেকে সানগ্লাস খুলে বলে, তন্নি, তোমার জীবনের সুখ দুঃখের ভাগিদার হওয়ার সুযোগ আবার কি দিবে আমায়? তন্নি জোরে হাসতে শুরু করে। এতে নীরব অপমানিত বোধ করে। তন্নি নিজের হাসি থামিয়ে বলে, দ্য গ্রেট নীরব, আজ সেকেন্ড হ্যান্ড মালের কাছে আসলে যে? নীরব মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি তন্নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এ বলে নীরব তন্নির হাত ধরতে যায়। একটা ঝাড়ি মেরে তন্নি হাত সরিয়ে নেয়। রাগে তার শরীর কাঁপছে। চিৎকার করে বলতে থাকে, আমাকে কি তোর খেলনা মনে হয় যে যেভাবে ইচ্ছে খেলবি? মন চাইলো আমাকে নিয়ে খেলতে, তো খেললি। যখন মন চাইলো ছুঁড়ে ফেলে দিলি। আমি আমার লাইফ নিয়ে এখন অনেক হ্যাপি আছি, বিরক্ত করিস না আমাকে। নীরব রাগী গলায় বলে, তন্নি, আওয়াজ নিচে। তন্নি কিছু বলতে নেবে, তখন সেখানে রাত আসে গাড়ি নিয়ে। তন্নিকে দেখে গাড়ি থামিয়ে নামে সেখানে। তন্নির দিকে এগিয়ে হালকা হেসে বলে, মিস তন্নি, আপনি এখানে? তন্নিও রাদের দিকে তাকিয়ে বলে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। রাত বলল, আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আমিও অফিসে যাচ্ছি। তন্নি কিছু বলতে যাবে, তার আগেই নীরব বলে, না, ও বাসে যাবে, আপনি চলে যান। রাত ভ্রুকুচকে নীরবের দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চিপে বলে, আপনি কে?
আমাদের মাঝে নাক গলানোর? রাত জিজ্ঞেস করল, মিস তন্নি, কে উনি? চিনলাম না তো। তন্নি আবারও দাঁতে দাঁত চিপিয়ে উত্তর দেয়, কাল নাগ। রাদের হাত ধরে তন্নি গাড়িতে উঠে যায়। নীরব রাগে সেখানেই ফুঁসতে থাকে, নিজে নিজেই বলতে থাকে, তোমার সাহস বড্ড বেড়ে গেছে তন্নি, যে তুমি আমাকে অপমান করে আমার সামনে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাও। পাশে থাকা পিলারে জোরে লাথি মারে নীরব। তন্নি রাগে ফুঁসে গাড়িতে বসে। কি চায় নীরব ওর কাছে? আবার কেন ফিরে এসেছে? একবার শেষ করে দিয়ে শান্তি হয়নি তার। রাত তন্নির এই অবস্থা দেখে গাড়ি থামায়। রাত জিজ্ঞেস করে, কি হয়েছে মিস তন্নি, এমন করছেন কেন? রাত বলতেই অশ্রুভরা চোখ নিয়ে তন্নি তার দিকে তাকায়। রাদের বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। হ্যাঁ, এই কয়েকদিনে সে তন্নিকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজের চোখের পানি মুছে রাতকে বলতে থাকে, যেই লোকটা ছিল তখন, সে আমার এক্স হাজবেন্ড। রাত ছোট করে ও উচ্চারণ করে আর কিছু জানতে চায় না সে এই বিষয়ে। লোকটা যে ভারী বদ তা দেখে বোঝা গেছে রাত। রাত নিজের ফোনটা বের করে ম্যানেজার সজীবকে ফোন দেয়। সজীব সাথে সাথে ফোন রিসিভ করে। রাত বলল, মিস্টার সজীব, আপনি অফিসের দিকটা সামলে নিন, আমি আজকে আসতে পারবো না। সজীব বলল, ওকে স্যার। রাত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তন্নি অবাক হয়, সাথে একটু ভয়ও পায়। ভীত গলায় বলে, কোথায় যাচ্ছেন স্যার? রাত বলল, চিন্তা করবেন না, কিডন্যাপ করছি না। তন্নি আর কিছু বলে না। রাতও চুপ থেকে নিজের মতো গাড়ি চালিয়ে একটা পার্কের সামনে গাড়ি থামায়। 18 দিন পর। সকাল থেকে বৃষ্টির প্রচণ্ড বমি হচ্ছে। খাবারের গন্ধ নাকে আসতেই বমি হতে শুরু করে। অনেক কষ্টে সে সকালে রান্না শেষ করে। বৃষ্টি যেটা সন্দেহ করছে সেটা যদি সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার থেকে খুশি আর কেউ হবে না। বৃষ্টির রান্না শেষ করে রুনাকে খাবার দিয়ে চলে যায় রেডি হতে। সে ডাক্তারের কাছে যাবে। বৃষ্টি রুনাকে বলে, মা, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। রুনা মুখ বাঁকিয়ে বলেন, কেন, কি হয়েছে? বৃষ্টি বলল, আসলে কদিন ধরে মাথা ঘোরায়, বমি আসে, তাই ডাক্তার দেখাতে যাব। রুনার বুকটা ছ্যাদ করে ওঠে। আজ বৃষ্টির আর নীরবের বিয়ে হয়েছে 22 দিন হলো। কদিনে মাঝে ছেলে এমন কোনো ভুল করেনি তো, যার কারণে বৃষ্টি, না না, রুনা আর ভাবতে পারছে না। বৃষ্টি ততক্ষণে চলে গেছে। বৃষ্টি চলে যেতেই রুনা নীরবকে কল করেন। নীরব সাথে সাথে কল রিসিভও করে। কল রিসিভ করতেই রুনা রাগী গলায় বললেন, তুই বৃষ্টির সাথে কি করেছিস? নীরব অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম বৃষ্টির সাথে? রুনা আবারও রেগে বললেন, বৃষ্টি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। নীরব এবার হালকা হেসে বলে, আরে মা, এটা নিয়ে এত টেনশনে কি আছে? অ্যাবর্শন করিয়ে নেব। আচ্ছা মা, রাখো, আমি তন্নিদের বাসায় যাব। রুনা বিরক্ত হয়ে বলে, কাল যাস, আজ এখন বাসায় এক কথা আছে। নীরব বিরক্তিতে ফুঁস করে শ্বাস ছাড়ে। ফোন কেটে বাসার দিকে হাঁটা ধরে। তন্নি এতক্ষণ আড়াল থেকে নীরবকে দেখছিল। নীরব চলে যেতেই তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। নীরব প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ে। এই ছেলে তার পেছনে হাত ধুয়ে লেগেছে। সেদিন পার্কে রাত তন্নিকে প্রপোজ করেছিল, কিন্তু তন্নি রিজেক্ট করে দিয়েছিল, এমনকি রাদের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। তবে রাত প্রতিদিন কল দিয়ে তার খোঁজ খবর নেয়। ইদানিং তন্নিরও রাতকে ভালো লাগা শুরু করে দিয়েছে। রাত একবেলা কল না দিলে হাজারটা চিন্তা হয়। হঠাৎ তন্নি বসা থেকে উঠে দাঁড়ায়। সে পেয়ে গেছে সকল সমাধান। সে রাতকে বিয়ে করবে। এটাই একটা রাস্তা, নীরবকে তার পেছন থেকে ছাড়ানোর, সমাজের মানুষের মুখ বন্ধ করার, আর নিজে সুখী হওয়ার। রাদের মতো যত্নে আর সম্মান কেউ দিতে পারবে না। তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছে যেন সে রাতকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে রাজি হয়নি। তন্নি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নিচে নেমে বের হতে যাবে, তখন মিশমি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? তন্নি তার মায়ের দিকে তাকিয়ে বলে, নিজের ভুলটা শোধরাতে রাদের কাছে যাচ্ছি। মিশমি খুশি হয়ে বললেন, তাহলে তোর বুদ্ধি হলো অবশেষে। তুষার সাহেব বসেছিলেন সোফায়। উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, রাত ছেলেটা অনেক ভালো, তুই নিশ্চিন্তে ওর হাত ধরতে পারিস। তন্নি আর কিছু না বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। তার মানে রাত এখন অফিসে। শিওর হওয়ার জন্য সে সজীবকে কল দেয়। সজীব কল রিসিভ করতে বলে, সজীব ভাইয়া, রাত কি অফিসে আছেন? সজীব বলল, হ্যাঁ। তন্নি সজীবকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে তন্নি রাদের অফিসের উদ্দেশ্যে। আমাকে বিয়ে করবেন রাত সাহেব?
রাত ডিজাইন চেক করছিল। আচমকা এমন কথা শুনে চমকে থাকায় রাত তন্নিকে দরজায় দেখে আরো অবাক হয়। মুখ দিয়ে বেরিয়ে আসে মিস তন্নি নামটা। তন্নি হালকা হেসে এগিয়ে গিয়ে রাদের সামনে বসে। রাত এখনো একইভাবে তাকিয়ে আছে। তন্নি আবারও বলল, উত্তর দিলেন না যে? রাত বলল, আপনি সত্যি এসেছেন? তন্নি হাসল। রাত বলল, আমাকে সত্যি বিয়ে করতে চান? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত আবারও বলল, আমার একটা মেয়ে আছে জেনেও বিয়ে করতে চান? তন্নি বলল, রায়দার জন্য আমার কোনো সমস্যা নেই, বরং খুশি আমি যে কষ্ট ছাড়াই একজনের মা হয়ে যাব। রাত উঠে তন্নির হাত ধরে বলল, উঠুন, আপনাকে কিছু বলার আছে। এ বলে তন্নিকে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে রাত। তন্নি বুঝতে পারে না কি কথা বলবে। যে ক্যান্টিনে যেতে হচ্ছে তাদের ওইখানে বসে বলা যাবে না। রাধার তন্নির বিয়ে ঠিক হয়েছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। চারিদিকে হই হুল্লোড়। তুষার সাহেব এদিক ওদিক ছুটছেন। বিয়েটা তাড়াহুড়ো করেই হচ্ছে। এখন সন্ধ্যা 6টা বাজে। রিধি এসেছে কিছুক্ষণ আগে। সে তন্নিকে সাজাচ্ছে। তন্নি আর রাদের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে একসাথে হবে। তন্নিকে সাজিয়ে রিধি চলে যেতেই একটু পর দরজা ঠেলে রাত রুমে ঢুকে। রাত ঢুকে তন্নির দিকে হাঁ করে তাকিয়ে আছে। হালকা সাজে তন্নিকে দারুণ লাগছে। তার উপর সে নার্ভাস। এই নার্ভাস মুখটা দেখেই তো সে ঘায়েল হয়েছিল তন্নির প্রেমে। রাত এগিয়ে এসে তন্নির পিঠে আলতো করে ছুঁয়ে দেয়। তন্নি ভয়ে লাফ দিয়ে পেছনে তাকিয়ে দেখে রাত। রাতকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রাত হালকা হেসে বলে, ভয় পেয়ে গেলেন মিস তন্নি? ভয় কিসের, আমি তো আছি। তন্নির কানে কথাটা বাজতে লাগল, ভয় কিসের, আমি তো আছি। তন্নিকে চুপ দেখে রাত আবার বলল, কি হলো হবো মিসেস রাত, চুপ কেন? রাদের কথায় তন্নি হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, কিছু না। রাত বলল, যে আসছে তার জন্য রেডি তো? তন্নি মুচকি এসে বলে, অবশ্যই। রাত আর কিছু না বলেই চলে গেল। তন্নির মুখের হাসি আবারও মলিন হয়ে গেল। জীবনে এত ঝামেলা কেন আসে সে বুঝতে পারে না। জীবনটা সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? নীরব চারদিকে খুঁজে যাচ্ছে কিভাবে রাত আর তন্নির বিয়ে ভাঙবে। তন্নির সাইড দিয়ে সব রকম চেষ্টা সে করে ফেলেছে, কিন্তু রাত নাছরবান্দা। সে তন্নিকে বিয়ে করবে। রুনা তার পাশে বসেছিলেন। নীরব তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কি করব বলো? রুনা ছেলের দিকে তাকিয়ে বললেন, কি করবি এবার? রাদের সাইড দিয়ে চেষ্টা কর। মায়ের কথায় নীরবের মাথায় বুদ্ধি আসে। তার মায়ের গাল টেনে ঠ্যাঙ্কু বলে কপালে চুমু খেয়ে চলে যায় নীরব। রুনা ছেলের কাণ্ডে হাসে। তার ছেলে সুখী থাকুক এটাই সে চায়। আড়াল থেকে বৃষ্টি সব শুনছিল। চোখে তার পানি টলমল। তার করা পাপের শাস্তি যে সে পাচ্ছে তা সে বেশ বুঝতে পারছে। তার হাতটা আপনা আপনি পেটে চলে যায়। সে বুঝতে পারছে না তার কি উচিত। নীরবকে বলা যে সে বাবা হতে চলেছে। নীরব বাহিরে বের হয়ে দেখে বৃষ্টি বাহিরে দাঁড়িয়ে আছে। নীরব ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৃষ্টি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিয়ে বলে, আসলে রাতে কি রান্না করব তা জিজ্ঞেস করতে এসেছিলাম। নীরব আর কিছু বলে না, চলে যায় সেখান থেকে। মেয়েটাকে ইদানিং তার প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টির চোখ আবার পানিতে টলমল করে। সেখান থেকে সোজা ছাদে চলে যায় সে। গানের তালে তালে মিলিয়ে নাচছে রিধি। তন্নি আর রাত পাশাপাশি বসে আছে। তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে। আনন্দ উল্লাসের পরে সবাই নিজেদের বাসায় চলে আসে। তন্নি বাসায় এসে গোসল করে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা তাকে বড্ড ভাবাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আল্লাহ, তুমি আমার জন্য ভালো কিছু রেখেছ। তন্নি এগুলোই ভাবছিল, তখন তন্নির ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে বৃষ্টি। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে রিসিভ করবে। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বৃষ্টি বলতে শুরু করলো, তন্নি, রাগ হোস না, আমি কল দিয়েছি তোকে একটা বিষয় জানাতে। তন্নি বিরক্তি নিয়ে বলে, কি বল? বৃষ্টির দম নিয়ে বলা শুরু করে, নীরব তোর বিয়েতে ঝামেলা করতে পারে। যদিও তোর বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরও করবে। ওর মাথায় তোকে পাওয়ার ভূত চেপেছে। তন্নি কিছু বলে না। বৃষ্টি ফোন কেটে দেয়। পাশে থাকা ফুলদানিটা ছড়ে মারে তন্নি। চিৎকার করে বলতে থাকে, কি পেয়েছে ওই নীরব? ওর হাতের পুতুল নাকি, যে যখন ভালো লাগলো কাছে টেনে নিল, আর যখন খেলা শেষ ফেলে দিল? এই লোকটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। ওকে দেখলে রাগে আমার মাথা ফেটে যায়। তা কি বুঝতে পারে না? ওরে সহ্য হয় না আমার। রাগে ফুঁসছে সে। তন্নির চিৎকার শুনে মিশমি আর তুষার সাহেব ছুটে আসে তার রুমে।
ওরা আসতেই তন্নি নিচে পড়ে যায়। আবারও সে অসুস্থ হয়ে গেছে, হাত পা কুঁচকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুষার সাহেব তন্নিকে কোলে নিয়ে রুমে আসে। বয়স হওয়ায় তন্নিকে কোলে নিতে কষ্ট হচ্ছে তার। রুমে এসে বিছানায় শুয়ে দেয় তন্নিকে। কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে তন্নি। তন্নি স্বাভাবিক হওয়ার পর তুষার সাহেব তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন চিৎকার করছিলি কেন? তন্নি তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি কি একটু শান্তি পাবো না? এই নীরব নামক অভিশাপ থেকে কবে মুক্তি পাব? তুষার সাহেব কিছু বললেন না, শুধু তন্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি গিয়েছিলেন নীরবের কাছে। ওই দিনও নীরব তাকে অপমান করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ভালো বাবা হতে পারেনি। সে হয়তো কখনো নীরব নামক একটা জানোয়ারের সাথে তন্নিকে বিয়ে দিত না। নীরব পেয়েছে উপায়, যেটাতে তন্নি কখনো রাজি হবে না রাতকে বিয়ে করতে। নীরব ফোন বের করে হাতে থাকা কাগজে লেখা নাম্বারে কল দেয় সে। প্রথমবার রিং হতেই কেটে যায়। নীরব আবারও কল দেয়। একবার দুইবার রিং হতেই কল রিসিভ করে একজন মেয়ে হ্যালো বলে ওঠে। নীরব জলদি বলে, মিস, আপনার সাথে কিছু কথা আছে। মেয়েটা ভ্রুকুচকে বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? নীরব বলল, তার আগে বলুন, আপনি কি মনি? মেয়েটা অবাক হয়ে বলে, হ্যাঁ, আপনি আমাকে চিনেন? নীরব একটা বিজয়ের হাসি দিল। তার মনে খুশির আমেজ। সে যে ভীষণ খুশি, সে আবার তন্নিকে পেয়ে যাবে। নীরব মনির সাথে কথা বলেছে। কালকে একটা কাজ শেষ করে মনি বাংলাদেশে ফিরবে। মনি এখন বাংলাদেশের বাহিরে গেছে একটা কাজে। নীরবের চিন্তা হচ্ছে, কাল তো মনি বিয়ের আগে আসতে পারবে না, তাহলে বিয়েটা আটকাবে কি করে? এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে নীরব আবার বলে ওঠে, কোনো ব্যাপার না, হয়ে যাক বিয়ে, আবার ডিভোর্সও হয়ে যাবে। নীরব রিকশা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল সে। তন্নিকে পাবে, এই আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। যখন সে তন্নিকে বিয়ে করে আনবে, একটা বড় করে পার্টি দিবে। সকাল 10টা বাজে। চারিদিকে সবাই ব্যস্ত। তন্নি নিজের রুমে একা বসে আছে। মনটা কেমন যেন করছে। কোনো ঝামেলা হবে না তো? নীরবের সকল প্ল্যান জানার জন্য সে বৃষ্টিকে সহ্য করত। কিন্তু নীরব কি করতে চলেছে সেটাই তো বৃষ্টি জানে না। যা হবার হয়েছে। সে তার নতুন জীবনে বৃষ্টি বা নীরবের কারো ছায়া পড়তে দিবে না। এসব ভাবতে ভাবতেই আবার কলটা বেজে ওঠে। তন্নি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বৃষ্টি। বিরক্ত হয় সে। আর কত সহ্য করতে হবে এদের? ফোন রিসিভ করে কানে ধরতে বলতে থাকে, প্লিজ, তোর পায়ে পড়ি, আমাকে আর কল দিস না। তোরা দুজন আমাকে একটু শান্তিতে থাকতে দে। তখন ফোনের ওপাশ থেকে নীরব বলে ওঠে, থাকবি তো শান্তিতে? তুমি আর আমি শান্তিতে থাকব। আর এখন থেকে বৃষ্টি আর কল দিয়ে তোমায় বিরক্ত করবে না। আমাকে ছেড়ে দিতে বলে জ্বালা তো অনেক, তাই না? তন্নি দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হলো আমায় কল দেওয়ার? নীরব বেহায়া হাসি দিয়ে বলে, আমি দেইনি তো, বৃষ্টি দিয়েছিল। আমি শুধু ওর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলছি শোনা। নীরবের কোথায় কপাল কুঁচকে ফেলে। কান থেকে ফোনটা সরিয়ে এক আঁচড়ায় ফোনটা ভেঙে ফেলে। কি চাই, এই দুজন কেন তার পিছু ছাড়ছে না? তখনই দরজা ঠেলে রুমে ঢোকেন তুষার সাহেব। তুষার সাহেবকে দেখে তন্নি নিজেকে কন্ট্রোল করে নেয়। তন্নির মুখে হাসি নিয়ে বলে, বাবা তুমি? তুষার সাহেব মেয়ের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আসলাম, তোর সাথে গল্প করতে একটু। তন্নি তার বাবাকে বসার জায়গা করে দিয়ে তার পাশে সেও বসে। তুষার সাহেব তন্নির মাথায় হাত দিয়ে বলে, মা, আমায় ক্ষমা করে দিস। আমার ভুলের জন্য তুই এত কষ্ট সহ্য করেছিস। তন্নির সাথে সাথে বলে, কি বলছো এসব বাবা? তুমি কোনো ভুল করনি। তুমি তো আর জানতেও না এমন হবে। তুষার সাহেব মেয়েকে আরও কিছু বলতে যাবে, তখন পার্লার থেকে লোক চলে আসে তাকে সাজাতে। তুষার সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উনি মুচকি এসে বলে, দেখ তো এখন কয়টা বেজে গেছে, কিভাবে যে সময়টা চলে যাচ্ছে। তন্নিও হালকা হাসল। দুজনের চোখে পানি চিকচিক করছে। তুষার সাহেব বেশিক্ষণ থাকলেন না এখানে, চলে গেলেন বেরিয়ে। এখানে থাকলে চোখের পানি ধরে রাখতে পারবে না। নীরব বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়। নীরব বিরক্ত নিয়ে তার দিকে তাকায়। বৃষ্টি আকতি ভরা চোখ নিয়ে বলে, প্লিজ, তোমার সাথে কিছু কথা আছে। নীরব গম্ভীর গলায় বলে, আমার হাতে তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই। বৃষ্টি অসহায় চোখ করে তাকায়। নীরব তা পাত্তা না দিয়ে চলে যেতে নিলেই বৃষ্টি ওর হাত ধরে বলে, প্লিজ, এটা বলা খুব দরকার। নীরব হাত ঝাড়ে মিলিয়ে ফেলে দিয়ে বলে, রাতে এসে শুনব।
এই বলে বড় বড় পা ফেলে সে চলে যায়। বৃষ্টির খুব আফসোস হয় এখন, কেন যে সে তন্নির সংসারটা ভাঙতে গিয়েছিল। এখন তো তার নিজের সংসারে ফাটল ধরেছে, এখন আর আফসোস করে কি হবে, লাভ, কর্মফল তো পেতেই হবে। বিদায় শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। তন্নির বিদায় ঘনিয়ে এসেছে, তাকে যে এখন বাবার বাড়ি ছেড়ে রওনা দিতে হবে শ্বশুর বাড়ির পথে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে তাদের। তন্নির চোখে পানি জমেছে, এখনই যেন টুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়বে। তুষার সাহেব মেয়ের হাতে রাদের হাতে সঁপে দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব সহজ সরল। তুষার সাহেব নিশ্চিন্ত হলেন, কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তনির বিদায়ের পালা। মিশমি আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছেন। তুষার সাহেব নিজেকে শক্ত করে রেখেছেন। তন্নি কাছে মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অবশেষে তারা রওনা দিল রাদের বাসার উদ্দেশ্যে। তন্নি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার কোলে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে রায়দা, আর তার দুই পাশে, এক পাশে বসে আছে রাত, অপর পাশে রিধি। বাসায় পৌঁছাতে তাদের ৩০ মিনিটের মতো লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাত আর তন্নি। রিধি ভেতরে গেছে বরণডালা আনতে। ৫ মিনিট পর রিধি বরণডালা এনে ওদের দুজনকে বরণ করে ভেতরে নিয়ে আসে। নীরব এয়ারপোর্টে বসে আছে মনির অপেক্ষায়। ১১:৩০ ফ্লাইট ল্যান্ড করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ১১:২৫ বাজে। নীরব বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। ৫ মিনিট সময় এখন ৫ ঘন্টার সমান মনে হচ্ছে। তন্নি আর রাদের বিয়ে হয়ে গেছে মনে হতে কপাল কুঁচকে ফেলে নীরব। মনি মাত্রই ফ্লাইট থেকে নেমেছে, একটা লোককে পায়চারি করতে দেখে। পরনে তার টি শার্ট আর প্যান্ট। মনে ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি নীরব? মেলে গলা পেয়ে পেছনে তাকায় নীরব। শর্ট ড্রেস পরা, চুলের কালার বাদামি, পরনে হাই হিল। নীরব বলল, হ্যাঁ আমি নীরব। মনি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মনি। নীরবও হাত মেলায়। মনির লাগেজগুলো নিয়ে নীরব বলে, চলুন হোটেলে যাবেন। মনি বলল, না না, আগে চলুন, রাদার তনির বিয়ে ভাঙতে হবে। নীরব তেরাভাবে বলে, ও তাই আপনি ওদের বিয়ে ভাঙবেন? এ আশায় ওরা বিয়ে আটকে রেখে বসে আছে, তাই না? মনি বুঝতে না পেরে বলে, মানে? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওদের বিয়ে হয়ে গেছে। মনি চিৎকার দিয়ে বলে, হোয়াট? তাহলে আমার এখানে এসে ফায়দা হলো কি তাহলে? নীরব বলল, আস্তে, আমার কাছে প্ল্যান আছে, চলুন হোটেলে, ওখানে বসেই বলবো সব। মনি আর কিছু বলল না, নীরবের পিছু পিছু যেতে লাগলো। মনি ৩ বছর আগে রাতকে ছেড়ে চলে গিয়েছিল তার নতুন বয়ফ্রেন্ডের জন্য, কিন্তু সেই বয়ফ্রেন্ড তার সাথে রুম ডেট করার পর তাকে ছেড়ে চলে যায়। পরে রাদের কাছে ফিরতে চাইলেও সে তাকে গ্রহণ করেনি। কয়েকদিন আগে একটা কাজে দেশের বাইরে গেছে, তো এর মাঝে এত কিছু হয়ে গেছে। রাদার তন্নি ছাদে দাঁড়িয়ে আছে। আজ তার মনে ভীষণ শান্তি লাগছে। রাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে তন্নি। কেমন একটা যেন শান্তি লাগছে। তবে কি সে রাতকে ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবছিল, তখন রাত বলল, তুমি খুশি তো মিসেস তন্নি? তন্নি হালকা হেসে বলে, অনেক খুশি। রাত জিজ্ঞেস করল, ক্লান্ত লাগছে? তন্নির চোখ দুটো ছোট করে মাথাটা নাড়িয়ে বলে, একটু একটু। তন্নির এমন কথা বলার ধরন দেখে আরেক দফা ফিদা হয়ে যায় রাত। এই এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তন্নি আর রাত দুজনই রুমে চলে আসে। তন্নি অস্বস্তি ফিল করছে দেখে রাত বলে, নো প্রবলেম, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। কাল থেকে রায়দাও থাকবে তোমার সাথে। তন্নি কিছু বলল না, তার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো বিশ্রাম যাচ্ছে। রাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তন্নি হালকা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় গায়ে এলিয়ে দিতে ঘুম তার চোখে ভর করে। সে ঘুমে তলিয়ে যায়। তন্নি ঘুমিয়ে যাওয়ার পর রাত উঠে এসে তন্নির পাশে বসে। একধানে তাকিয়ে আছে সে তন্নির দিকে। মনটা আজ ভীষণ শান্তি লাগছে। ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমাতে, কিন্তু তন্নির মনে তো ওর জন্য কোনো ফিলিংস নেই। তাই সে অন্য রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ে। বৃষ্টির নীরবের জন্য অপেক্ষা করছে। রাত ১টা বাজে তখন। নীরব একটু পর বাসায় আসে। নীরবকে দেখে খুশি হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি এখনও জেগে আছে দেখে বিরক্ত হয় নীরব। বৃষ্টি বলল, তুমি এসেছো নীরব? নীরব তেড়াভাবে বলল, হ্যাঁ তো। নীরবের তেড়া উত্তরে মন খারাপ হয়ে গেল বৃষ্টির। মাথা নিচু করে বলে, আসলে কিছু কথা ছিল। নীরব বিরক্ত হয়ে বলল, বলো। বৃষ্টি বলল, তুমি বাবা হতে চলেছ। এ বলে বৃষ্টি ওদের আগ্রহে নীরবের দিকে তাকিয়ে আছে। এই বুঝি নীরব এসে ওকে জড়িয়ে ধরে বলবে, বৃষ্টি জান আমার, সত্যি তুমি বলছো আমাদের পিচ্চি আসতে চলছে?
কিন্তু এটা হলো না, হলো এটার বিপরীতটা। শান্ত গলায় বলল নীরব, রেডি থেকো, কাল অ্যাবর্শন করিয়ে আনবো। বৃষ্টি বলল, হোয়াট? নীরব আবারও বলল, অ্যাবর্শন করিয়ে আনবো। বৃষ্টি রেগে গেল। নীরবের কলার ধরে বলে, অ্যাবর্শন করাবো মানে? নীরব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, এই বাচ্চা আমার চায় না। বৃষ্টির কলারটা আরও চেপে ধরে বলে, আমাকে খেলনা মনে হয় তোমার? তন্নিকে যদি চাও তাহলে ক্ষণিকের জন্য আমাকে তোমার সাথে জড়ালে কেন? নীরব এক ঝাড়া দিয়ে নিজের কলার থেকে বৃষ্টির হাতটা সরিয়ে ফেলে। বৃষ্টির গালে জোরে একটা চড় মারে। সেখান থেকে চলে যায় নীরব। বৃষ্টি সেখানেই বসে পড়ে। চিনিয়ে নেওয়া কোনো কিছুর স্থায়িত্বকাল বেশি দিন হয় না, তা সে বেশ বুঝতে পারছে। সে কি করবে বুঝতে পারছে না। সে তো বাচ্চাটাকে বাঁচাতে চায়। সকাল 7টা বাজে। তন্নি মাত্র ঘুম থেকে উঠেছে। রাতকে সোফায় শুয়ে থাকতে দেখে মায়া হয়। ঠিক করে শুতেও পারছে না, আবার পড়ে যেতে নিচ্ছে। তন্নি উঠে গিয়ে রাতকে ডেকে বলে, এই যে মিস্টার, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। রাত ঘুম ঘুম ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্নি গিয়ে তার পাশে বসে। রাত চোখ বন্ধ করে বলে, কিছু বলবে মিসেস তন্নি? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বলবো, আসলে আজকে থেকে আপনি বিছানায় শুবেন। বিছানাতে তো অনেক বড়, আমাদের তিনজনের খুব সুন্দর হয়ে যাবে। এতটুকু বলে তন্নি বোকা বোকা চোখ করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত চোখ পিটপিট করে তন্নির মুখের অবস্থা দেখে ঠোঁট মিলিয়ে হেসে বলে, এরকম কিউট ফেস করো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। রাদের কথার মানে বুঝতে একটু সময় লাগে, ততক্ষণে রাতে গভীর ঘুমে। রাদের কথার মানে বুঝতে পেরে মুখ দিয়ে একটাই শব্দ বের হয়, তা হলো অসভ্য। তন্নি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখল রিধি রান্না করছে আর রায়দা টিভি দেখছে আর খেলা করছে। তন্নি রায়দাকে আদর করে রিধির কাছে যায়। রিধি তন্নিকে দেখে হেসে বলে, গুড মর্নিং ভাবি। তন্নিও হালকা হেসে বলে, গুড মর্নিং, দাও আমি করছি, তুমি রায়দার সাথে বসো গিয়ে। রিধি বলল, না কোনো সমস্যা নেই মিষ্টি ভাবি, তুমি যাও, আমার শেষ প্রায়। তন্নি ধমকে বলল, চুপ মেয়ে, যাও গিয়ে টিভি দেখো, আমি করছি বাকিগুলো। ধমক খেয়ে রিধি আর কিছু বলে না, গাল ফুলে গিয়ে টিভি দেখতে থাকে। রিধির গাল ফুলানো দেখে তন্নি হাসে। তন্নি অনেক রকম খাবার তৈরি করে। রান্না করতে করতে 10টা বেজে যায়। রায়দার জন্য দুধ গরম করে রিধির হাতে দিয়ে আসে তন্নি। দুধ দেখে রায়দার হাজারো বাহানা শুরু। রিধি হাজার চেষ্টা করেও দুধ খাওয়াতে পারল না। তন্নি এসে রিধির কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে বলে, আমি খাওয়াচ্ছি। রিধি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, দেখো এই তেরা মেয়েকে খাওয়াতে পারো কিনা। তন্নি হালকা হেসে রায়দার কাছে গিয়ে বসল। রায়দামণি কি দুধ খাবে না? রায়দা নাক ছিটকে বলে, না খাবে না। তন্নি মন খারাপ করে বলে, মাম্মাম খাইয়ে দিলেও খাবে না? রায়দা অসহায় ফেস করে বলে, রায়দার দুধ একদম পছন্দ না। তন্নি বলল, তাহলে রায়দার কি পছন্দ? রায়দা লাফিয়ে বলে, চকলেট। তন্নি উঠে দুধ আর চকলেট মিক্স করে গরম করে আনলো। এবার রায়দা বাহানা করল না, খেয়ে নিল। রাত এতক্ষণ পিছনে দাঁড়িয়ে তন্নি আর রায়দার কাজ দেখছিল। ওদের কাণ্ডে রাত হালকা হাসল। তবে কি তার সুখের সংসার শুরু, নাকি নতুন কোনো ঝড় আবার আসবে? নীরব বৃষ্টিকে অনেকবার বলে গেছে রেডি হতে, কিন্তু বৃষ্টি সেই একইভাবে বসে আছে। নীরব এবার এসে বৃষ্টিকে একইভাবে বসে থাকতে দেখে প্রচণ্ড রেগে যায়। বৃষ্টির কাছে গিয়ে তার হাত ধরে টেনে তুলে গালে থাপ্পড় মারে। বৃষ্টি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে তোলে। বৃষ্টি অস্পষ্ট সুরে বলে, নীরব আমি প্রেগনেন্ট। নীরব রাগে দাঁতে দাঁত চেপে বলে, হ তুই প্রেগনেন্ট, এখন তুই যাবি আমার সাথে অ্যাবর্শন করাতে। বৃষ্টি রেগে যায়, চুল থেকে হাত ছাড়িয়ে জোরে থাপ্পড় মানে নীরবকে। নীরবকে থাপ্পড় মেরে বলে, ফাইজলামি পেয়েছিস, এটা আমার বাচ্চা, তোকে পালতে হবে না, আমি পালবো ওকে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে বলে, বাচ্চার মাধ্যমে আমার উপর অধিকার খাটাবি নাকি? বৃষ্টি নীরবের পায়ে পড়ে বলে, আমি কখনো কোনো দাবি নিয়ে আসবো না তোমার কাছে, প্লিজ আমার সন্তানটাকে মেরো না। বৃষ্টির কথায় নীরব হেসে উঠে বলে, তোর মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। যে 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করে, সে আমার সাথে বেইমানি করবে না তার কি গ্যারান্টি? জলদি ওঠ, উঠে রেডি হয়ে নে, হাসপাতালে যাব। বৃষ্টি বলে, আমি যাব না হাসপাতালে। নীরব প্রচণ্ড রেগে যায়, বৃষ্টিকে মারতে শুরু করে। তার একটা আঘাত অনেক জোরে এসে পেটে লাগে। বৃষ্টি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার ব্লিডিং হচ্ছে। রক্ত দেখে নীরব থেমে যায়। ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। রুনা ছেলের ডাকে জলদি আসে। বৃষ্টিকে দেখে বলে,
হায় রে, এটা কি করে হলো? ওরে জলদি হাসপাতালে নিয়ে চল, নয়তো তোর জেলে থাকবি। নীরব ভয়ে মা যা বলে তাই করে বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যায়। মনি হোটেলে নীরবের জন্য অপেক্ষা করছে। নীরব আসলে তাকে নিয়ে গিয়ে রাধার ওর বিয়ের ফেক ছবি বানাতে হবে। মনি বিরক্ত হয়ে বলে, উফ, এই ছেলেটা এখনো আসছে না কেন? নীরব আসে 2 ঘন্টা পর। মনির নীরবকে দেখিয়ে রাগী গলায় বলে, কি সমস্যা, এত লেট করলে যে? নীরবের শরীর ঘেমে একাকার। নীরব তাড়া দিয়ে বলে, একটু কাজ পড়ে গিয়েছিল ম্যাডাম, জলদি চলুন। মনিও কথা বাড়ালো না, নীরবের সাথে যেতে থাকলো। নীরব একটা স্টুডিওর সামনে নামলো গাড়ি থেকে। মনিও নামলো সাথে। স্টুডিওর ভেতরে গিয়ে নীরব একটা ছেলেকে জড়িয়ে ধরল। ছেলেটার নাম আকাশ, নীরবের বন্ধু। আকাশ বলল, কি মনে করে এখানে? নীরব বলল, তোকে একটা কাজ করতে হবে। আকাশ বলল, কি কাজ বল? নীরব বলল, তোকে কিছু বিয়ের ফেক ছবি বানাতে হবে। তারপর নীরব আকাশকে সব বুঝিয়ে বলল। সব শুনে আকাশ বলল, আরে নো প্যারা, সব হয়ে যাবে। অতপর নীরব আর মনি একসাথে কিছু ছবি তোলে। বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে মনি আকাশকে বলে, এডিট করা হয়েছে, তা যেন বোঝা না যায়। আকাশ বলে, চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। মনি বলল, কবে পাবো? আকাশ বলল, কালকেই। তারপর নীরব মনি কিছুক্ষণ আকাশের সাথে গল্প করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মনির মনে মহা আনন্দ, রাতকে সে কখনো শান্তিতে থাকতে দেবে না। বৃষ্টি হাসপাতালে ভর্তি, জ্ঞান ফিরেছে তার, তবে হেঁটে যাওয়ার মতো সুস্থও নয়। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার। হাসপাতালের বেডে শুয়ে আছে। তখন সেখানে তন্নি ও রাত আসে। হাজার রাগ থাকলেও বৃষ্টির এমন একটা খারাপ খবর শুনে বসে থাকতে পারেনি তন্নি, তাই ছুটে চলে এসেছে। তন্নিকে দেখে বৃষ্টি হাসে। তন্নি অসহায়ের মতো তাকিয়ে আছে। মেয়েটা শুকিয়ে গেছে। সন্তান হারানো স্বামী হারানোর থেকে কষ্টের বলে মনে করে তন্নি। স্বামী হারালে সন্তানের মুখ দেখে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তান হারালে কি করবে? তন্নি বৃষ্টির পাশে বসতেই বৃষ্টি হালকা হেসে বলে, দেখ তন্নি, তোর সাথে করা অন্যায়ের শাস্তি দিয়েছি আমাকে, আমি আরো শাস্তি পাওয়ার যোগ্য। দেখ না, যাকে ভালোবেসে তোর সাথে বেইমানি করলাম, সেও তার মা আমাকে হাসপাতালের বেডে রেখে চলে গেছে। তন্নির খারাপ লাগছে বৃষ্টির জন্য। মেয়েটা তার কর্মফল পেয়েছে, এর থেকে বড় শাস্তি আর কিছু হতেই পারে না। তন্নি বৃষ্টির হাত ধরে বলে, আমার তোর ওপর কোনো রাগ নেই। বৃষ্টি বলল, জানিস তন্নি, আমি না চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে, কিন্তু অন্যের সংসার ভেঙে সংসার করলে যা হয় আর কি। তন্নি বলল, তুই তো এমন ছিলি না, তোকে তো কেউ কিছু বলতে গেলে তাকে নাকানি চুবানি খাওয়াতি। বৃষ্টি হাসলো হালকা, হাসিটাই ছিল একরাশ চাপা কষ্ট। তন্নির দিকে তাকিয়ে বলল, জানিস, যখন জেনেছি আমি মা হতে যাচ্ছি, অনুভূতিটা অন্যরকম ছিল, তোকে বোঝাতে পারবো না। তখন ভাবলাম সব বাদ দিব, ভালো মেয়ের মতো সংসার করব। যখন আমি সংসারে মন দিলাম, তখন আমার স্বামী, সরি, নীরব তখন মনে করলো তোকে ছাড়া সে অসম্পূর্ণ। তোকে পেতে সে এখন উঠে পড়ে লেগেছে। মনিকে এনেছে সে কে জানি না। তন্নি রাতের দিকে তাকায়। রাত তন্নির দিকে তাকিয়ে কিছু ইশারা করে। তন্নিও মাথা নাড়িয়ে সায় দেয়। মনি আজ রাতের বাসায় যাবে। প্রিপারেশন নিচ্ছে যেন সেখানে কোনো ভুল না হয়। নীরব তার পাশে বসে মনিকে দেখছে আর বলছে কিভাবে সে তন্নির সামনে অভিনয় করবে। মনি বার কয়েক অভিনয় করে ক্লান্ত হয়ে বসে পড়ে। নীরবের দিকে তাকিয়ে বলে, অভিনয় পারফেক্ট হচ্ছে তো? নীরব বলে, একদম পারফেক্ট হচ্ছে। এভাবে অভিনয় করলে তন্নি বিশ্বাস করতে বাধ্য হবে। মনি হাসে। নীরব হঠাৎ মনে পড়ে বৃষ্টির কথা। সে জলদি তার মাকে কল দেয়। এই মেয়ে যদি পুলিশকে কমপ্লেন করে, তাহলে মা ছেলে দুজনকে জেলে যেতে হবে। মনির পাশ থেকে উঠে নীরব বারান্দায় চলে যায় ফোন নিয়ে। রুনা ফোন ধরতেই নীরব বলে ওঠে, বৃষ্টি কোথায়? রুনা চমকে বলে, হাসপাতালে। কেন? নীরব বলল, তুমি কোথায়? রুনা বলল, হাসপাতালে যাচ্ছি রাস্তায়। নীরব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, মা, তুমি এমন বোকামি কি করে করতে পারো? ও যদি এখন পুলিশ স্টেশনে চলে যায়? রুনা বললেন, কি বলিস? আমি বুঝতে পারিনি রে। নীরব কিছু বলল না। রুনা বুঝতে পারলেন তার করা ভুলের জন্য ছেলে রাগ হয়েছে। রুনা বললেন, চিন্তা করিস না, আমি হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি। নীরব ছোট করে উত্তর দিল, হুম। তারপর নীরব কল কেটে এসে আবার মনিকে বলল রেডি হয়ে নিতে। মনিও চলে যায় রেডি হতে। তাদের আবার ছবি আনতে যেতে হবে।
রুনা হাসপাতালে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। রুনা সারা হাসপাতাল খুঁজে ফেলেছে, কিন্তু সে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। রুনা ভয় পেয়ে যান। সে জলদি নীরবকে কল দেয়। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব বলে, হ্যাঁ মা বলো। রুনা একটা ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন, বাবা, আমি বৃষ্টিকে পাচ্ছি না। নীরব চিৎকার দিয়ে বলে, হোয়াট? রুনা আবারও বললেন, হাসপাতাল পুরোটা খুঁজেছি, কোথাও নেই সে। নীরব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? পুলিশ স্টেশনে যায়নি তো? এদিকে রুনাও চিন্তায় আছে, বৃষ্টি পুলিশ স্টেশনে চলে যায়নি তো? তাহলে তো ওনাকে আর নীরবকে জেলে যেতে হবে। ভয়ে শুকনো ঢোক গিল। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। নীরব এবং রুনার ধারণা একদম ঠিক। বৃষ্টি পুলিশ স্টেশনে গেছে। বর্তমানে সে পুলিশ অফিসার রনকের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে সব বলল। সব শুনে রনক বললেন, আপনার বিয়ে হয়েছে কতদিন? বয়সে বাবার সমান লোকের কাছ থেকে আপনি সম্বোধন পেয়ে কিছুটা আনইজি ফিল করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, জি, 3 মাস হবে প্রায়। রনক বুঝলেন বৃষ্টি ওর কাছে কিছুই লুকায়নি, বরং তার অন্যায়গুলো সহ তুলে ধরেছে। রনক আবার জিজ্ঞেস করলেন, এখন আপনার স্বামী অর্থাৎ নীরব কোথায় আছে? বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলল, সে কোথায় আছে জানি না, কিন্তু আমার শাশুড়ি কোথায় আছে আমি জানি। রনক বললেন, ওকে চলুন। রনক আর বৃষ্টি বেরিয়ে পড়ল হাসপাতালের দিকে। বৃষ্টির মাথায় এখন একটাই চিন্তা, যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্ত সে করবে। নীরবের থেকে দূরে চলে যাবে। নীরব যে পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মণিকে নীরব রাদের বাসার সামনে নামিয়ে চলে যায় হাসপাতালে। মণি সকল প্রমাণ নিয়ে রাদের বাসায় ঢুকে। আজ অফিস ছুটি থাকায় রাত বাসাতেই আছে। তন্নি দুপুরের খাবার রান্না করে আর রিধি তাকে হেল্প করছে। যদিও তন্নি না করেছে অনেকবার, সে তার হেল্প লাগবে না। রাত ল্যাপটপে বসে কাজ করছিল। রায়দা তার পাশে বসে তার ফোনে কার্টুন দেখছিল। তখন হঠাৎ সেখানে মণি ঢুকে বলে, রাধ। আচমকা নিজের নাম শুনে সামনে তাকিয়ে চমকে যায় রাধ। মুখ থেকে উচ্চারিত হয় মণি নামটি। তন্নি ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে। মণি দৌড়ে এসে রাতকে জড়িয়ে ধরে। রাত বিরক্ত হয়ে মণিকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছ? মণি আবারও রাদের কাছে ঘেঁষে বলে, ও মা, আমি আমার স্বামীর কাছে আসব না? এছাড়া এখানে আমার সন্তান আছে। তন্নি রান্নাঘর থেকে বের হয়ে সোফায় এসে বসে মণিকে জিজ্ঞেস করে। মণি চোখে পানি নিয়ে রায়দার দিকে তাকায়। রায়দা পিটপিট করে দেখে যাচ্ছে সবাইকে। সে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মণিকে রায়দাকে কোলে তুলে বলে, এই যে, এই হলো আমার আদরের রাদের মেয়ে রায়দা। রায়দা অপরিচিত কারো কোলে ওঠে, সে কি কান্না! মণিকে চিমটে দিতে থাকে যেন সে তাকে নামিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে মণি তাকে নামিয়ে দেয়। রিধি দাঁড়িয়ে দেখছে এই মেয়েকে বিরক্ত লাগছে। তবে ভাই না করায় সে কিছু বলছে না, নয়তো সেও নাকানি চোবানি খাইয়ে ছাড়ত এই মেয়েকে। তন্নির কোলে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে রায়দা। তন্নি রায়দাকে নিজের কোলে নিয়ে মণিকে জিজ্ঞেস করে, আপনি যে ওনার ওয়াইফ, তার কি প্রমাণ? মণি যেন এতক্ষণ এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। ব্যাগ থেকে সেই বানানো ছবিগুলো বের করে তন্নিকে দিল। তন্নি ছবিগুলো দেখে রাদের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে চিট করলেন? তন্নির একথায় মণি সবার আড়ালে হাসে। রাত চমকে ওঠে, তন্নি তাকে ভুল বুঝবে না তো? রাত তাড়াহুড়ো করে বলে, না না মিসেস তন্নি, আমি চিট করিনি। মনে আমার ওয়াইফ নয়। আর রায়দা তো। রাতকে পুরোটা বলতে না দিয়ে মনি বলে ওঠে, আমাদের সন্তান রাত, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না কোথাও। তন্নি কান্না করে বলে, আই হেট ইউ রাত। তন্নি কান্না করে উপরে চলে যায়। রাত তো তার পেছন পেছন যায়। রিধি চোখ পাকিয়ে মনির দিকে তাকিয়ে বলে, গেস্ট রুমে গিয়ে বসো। রিধি রায়দাকে নিয়ে চলে যায়। মনি মনে মনে খুশি হয় তার প্ল্যান সাকসেস হচ্ছে। সে নিজের ব্যাগ নিয়ে গেস্ট রুমে চলে যায়। তন্নির জন্য তার বড্ড মায়া হচ্ছে। আহারে, মেয়েটা বারবার কষ্টই পাচ্ছে। রাধার তন্নি ব্যালকনিতে বসে আছে। তন্নি রাগী ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর রাধ তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তন্নি আর রাধ একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয়। রাধ হাসতে হাসতে বলল, যা অভিনয়টা করলে মিস তন্নি। তন্নি একটা ভাব নিয়ে বলে, সিনেমার নায়িকারা হার মানবে তাই না? রাধ হেসে বলে, ইয়া। তন্নি নিজেকে স্বাভাবিক করে বলে, ভাগ্যিস আপনি ওই দিন ক্যান্টিনে গিয়ে সব বলেছিলেন। বিয়ের আগে যখন তন্নি গিয়ে রাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন রাত ওকে কিছু কথা বলবে বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনে গিয়েছিল।
সেখানে বসে রাত তন্নিকে তার জীবনের সব সত্যি বলে দিয়েছিল। রায়দা ওর সন্তান নয়, বরং ওর বড় ভাইয়ের। মনের ব্যাপারেও সব বলেছিল সে। সব জানিয়ে সে তন্নিকে জিজ্ঞেস করে, মিস তন্নি, আপনি কি আমার মিসেস তন্নি হবেন? সেদিন তন্নি রাদের হাত ধরে হ্যাঁ উত্তর দিয়েছিল। তন্নি হাসতে হাসতে বলে, আপনার এক্স মনি আস্ত একটা বলদ। রাত হেসে দিয়ে বলল, হ্যাঁ, নয়তো বুঝে যাওয়ার কথা আমার রিয়াকশনে। তন্নি হালকা মায়া দেখিয়ে বলে, না থাক না, বেচারি এত কষ্ট করে ঘটনাগুলো সাজিয়েছে, কি করে আমি বেচতে দেই? রাত কিছু বলতে নেবে তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। রাত তন্নির সাথে ঝগড়ার অভিনয় করতে থাকে। এমন যে তন্নি রাগ দেখাচ্ছে, সে তার রাগ কমানোর চেষ্টা করছে। ওদের সন্দেহ সত্যি ছিল মনি এসেছে। রাত মনিকে দেখে বিরক্ত হয়ে বলে, কি এখানে কি চাই? গেট লস্ট। মনির ন্যাকা ন্যাকা ভাব নিয়ে কান্না করার মতো অবস্থা নিয়ে রাতকে গিয়ে জড়িয়ে ধরে। এবার তন্নির সহ্য হলো না। এই নিয়ে 3বার জড়িয়ে ধরেছে তার বরকে। মনিকে টেনে এক থাপ্পড় লাগায়। মনি গালে হাত দিয়ে চোখ পাকিয়ে তন্নির দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চেপে বলে, তুই রায়দার মা তাই না? রাদের বউ মানে তুই যা বলবি তাই বিশ্বাস করে নিব? আর আমার বরকে ছেড়ে দিব ভাবলি কি করে? মনি অবাক হয়ে বলল, মানে? যে আকাশের কাছ থেকে ছবিগুলো বানিয়ে এনেছিস সে আমাকে বলেছে। আর যেদিন তুই বাংলাদেশে এসেছিস সেদিন তোর আসার খবর পেয়ে গেছি। আর তোরা রায়দার ব্যাপারে আমাকে আগেই বলে দিয়েছে রাত। বিকেল অব্দি সময় দিলাম, বেরিয়ে যায় বাসা আর আমাদের জীবন থেকে। মনের তন্নির কথাকে পাত্তা না দিয়ে রাতকে বলে, প্লিজ রাত, আমাকে গ্রহণ করে নাও। আমি আর কখনো ছেড়ে যাব না। রাত নিজেকে কন্ট্রোল করে বলে, মনি চলে যাও, তোমার মতো মেয়ের মুখটাও দেখতে চাই না আমি। যদি এরপরও জ্বালাতে আসো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মনি আর কিছু বলে না। সে বুঝে যায় তার রাতকে পাওয়া হবে না। এখানে কারো দোষ নেই, সে নিজের দোষে রাতকে হারিয়েছে। মনি গেস্টরুমে চলে যায়, নিজের ব্যাগ গোছাতে থাকে। মনির পিছনে রাত তন্নিও আসে। মনি ব্যাগ গুছিয়ে এসে রাদের সামনে দাঁড়িয়ে বলে, ক্ষমা করে দিও, তোমার সাথে অন্যায় করার জন্য, তোমাকে মিথ্যে অপবাদ দেওয়ায়। তুমি খুব লাকি রাত, তন্নির মতো মেয়ে পেয়েছ। আমি চাইলে ঝামেলা করতে পারতাম, কিন্তু এতে না তোমরা সুখে থাকতে পারবে না। আমি এর থেকে ভালো, বরং নিজের জীবনটা আবার শুরু করে। তন্নি নিজেকে সামলে নিয়ে মনের কাছে গিয়ে বলে, সরি, নিজের খেয়াল রেখো, আর কখনো অন্যের ক্ষতি করতে যেও না। মনির রাত আর তন্নির দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আসি আমি। মনে চলে যায়। যাওয়ার আগে রাতকে আবার দেখে যায় পিছন ঘুরে, তারপর আবার পিছন ঘুরে না। মনে চলে যেতেই রিধি এসে নাচতে নাচতে বলে, ইয়াহু, আপদ বিদায় হয়েছে। পরক্ষণে আবার মন খারাপ করে বলে, দূর, ভাবছিলাম কয়েকদিন মনিকে নাকানি চুবানি খাওয়াবো, এ তো দেখি 5 ঘন্টায় বিদায় নিল। তন্নি রিধির কথায় হালকা হাসল। রিধির কাঁধে হাত দিয়ে বলে, ডিয়ার ননদিনী, নিধি তো ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়েছে। ফাঁদে পড়ে সে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়েছে। রিধি বুঝতে না পেরে বলল, কিভাবে? তারপর তন্নি তাকে পুরোটা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগে মনি যখন গেস্টরুমে যায় তখন তন্নি ওর পিছনে পিছনে যায়। মনি রুমে ঢুকে দরজা লক করে দেয়। তখন তন্নি জানালার সাইডে গিয়ে দাঁড়ায়। মনি ফোন বের করে নীরবকে ফোন দেয়, কিন্তু নীরব ফোন ধরে না। মনি বিরক্ত হয়ে বলে, এই ছেলে কোথায় হারিয়ে গেছে? উফ, বিরক্তিকর। তখন আবার ফোন দেয় মনি নীরবকে। এবার সাথে ফোন ধরে, আর অপর পাশে লোকটার কথায় জানতে পারে যে নীরবকে পুলিশ গ্রেফতার করেছে। বৃষ্টি এখনও হাসপাতালে বসে আছে, হাতে হাসপাতালের ছাড়পত্র। কিছুক্ষণ আগেই নীরব আর তার মাকে পুলিশ নিয়ে গেছে। বৃষ্টি এবার কি করবে ভাবছে। মা বাবার কাছে সে কখনো যাবে না, কোন মুখে বা যাবে সে? কতই মা বড় মুখ করে বলেছিল যে সে নীরব তাকে ভালোবাসে। বৃষ্টি উঠে দাঁড়ায়, এখানে বসে থাকলে কিছু হবে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়। কি করবে সে? কোথায় কাজ খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলে সে তখন ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিশমি কল দিয়েছে। বৃষ্টি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিশমি সালাম নিয়ে বললেন, কোথায় তুই? তন্নি ফোন দিয়ে বলল, তুই আসিস, তাই তো তোর প্রিয় খাবার বানিয়ে রাখলাম। বৃষ্টি কিছু না বলে চুপ করে থাকে। মিশমি ধমকে বলেন, তোর আঙ্কেল না খেয়ে বসে আছে, তুই আসলে তবেই খাবে, জলদি আয় বাসায়। বৃষ্টি বলল, আমি আসছি কিছুক্ষণের মধ্যে, তুমি আঙ্কেলকে খেতে দাও।
মিশমি আর কিছু না বলেই কল কেটে দেয়। বৃষ্টি অন্যায় করলেও তার শাস্তি সে পেয়েছে। মেয়েটা এখন যে পরিস্থিতিতে আছে তার মানসিক সাপোর্ট প্রয়োজন, তাই তারা বৃষ্টিকে ক্ষমা করে দিয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে। বৃষ্টিকে বাসায় ফিরতে দেখেই মিশমি উঠে রান্নাঘরে চলে যায় খাবার আনতে। তুষার সাহেব গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে গিয়ে বলে, যা ফ্রেশ হয়ে আয়। বৃষ্টি আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায় তন্নির রুমে। তন্নির একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে। বৃষ্টির মনে অপরাধবোধ কাজ করছে। যাদের সাথে এত অন্যায় করেছে তারাই তাকে আবার আপন করে নিয়েছে, আর তার মা বাবা তো একদিনে একটাবার ফোনও দেয়নি। বৃষ্টি হাসে নিজের ওপর। খাবার খেতে বসেছে বৃষ্টি, মিশমি আর তুষার সাহেব। বৃষ্টি গলা দিয়ে খাবার নামছে না। বিষয়টা তুষার সাহেব খেয়াল করে বললেন, কিরে মা, খাচ্ছিস না যে? বৃষ্টি কান্না করতে করতে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে মা ডেকো না, এই ডাকের যোগ্য নই। তুষার সাহেব বললেন, ধুর পাগলি মেয়ে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সব অন্যায় ক্ষমা করে দিয়েছিস সেই কবে। মিশমি বললেন, মা বাবা কি সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে? বৃষ্টির চোখে পানি চলে আসলো, কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও তোমরা। তুষার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়েছে তো, অনেক কেঁদেছিস, এবার খেয়ে নে। বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় তুষার সাহেব। যখন থেকে বৃষ্টিকে চিনে নিজের সন্তানের মতোই তো আগলে রেখেছে তাকে। তন্নিকে আর তাকে কখনো আলাদা মনে করেনি তারা। রুমে তন্নি আর রাত বসে আছে। রায়দা অনেক আগে ঘুমিয়ে গেছে। তন্নি কিছু একটা বলতে চাইছে রাতকে, কিন্তু বলতে পারছে না। রাত বুঝতে পেরে বলে, মিসেস তন্নি, আমাকে কিছু বলবে তুমি? তন্নির হাত মুচড়াতে মুচড়াতে বলে, মানে আসলে। রাত হেসে বলল, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তন্নি অসহায় গলায় বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। রাত বলে, বলো কি বলবে। তন্নির পাশে থাকা গ্লাসের পানি পুরোটা এক ঢোকে খেয়ে ফেলে। তার গলা শুকিয়ে আসে। মনের কথা বলতে চায় সে রাতকে। বলতে চায় একদিনে রাদের সাথে থেকে তাকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, ভালোবাসি রাত সাহেব। রাত অবাক হয়ে তাকায় তন্নির দিকে। তন্নির লজ্জায় মুখ লুকায় রাদের বুকে। 11 মাস পর হসপিটালে ওটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রাধ, মিশমি, রিধি, রায়দা, তুষার সাহেব, বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড শয়ন। বৃষ্টিকে আবার বিয়ে দেয় মিশমি আর তুষার। শয়ন ছেলেটা ভীষণ ভালো এবং ভদ্র একটা ছেলে। আজ তন্নির ডেলিভারি, তাই সবাই হাসপাতালে। রাত এদিক ওদিক পায়চারি করছে আর পাগলামো করছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। সে ভয় পাচ্ছে তন্নিকে হারিয়ে ফেলার। কিছুক্ষণ পরে একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সাথে ডাক্তারও আসে। ডাক্তার রাতকে বলে, কংগ্রেস মিস্টার রাত, আপনার ছেলে হয়েছে। রাত খুশি হয়ে যায়। রিধি গিয়ে বাচ্চাকে নার্সের কোলে দেয়। রাত ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার বলল, ভালো আছে, একটু পর কেবিনে দেওয়া হবে। তন্নি চোখ বন্ধ করে বসে আছে। তার পাশেই দোলনায় বাবুকে শুয়ে রাখা হয়েছে। রাত এসে তন্নি আর বেবির মাঝখানের ফাঁকা জায়গাটায় বসে। রাত এসে সে বুঝতে পেরে তন্নি চোখ খুলে। রাত বলে, এখন কেমন লাগছে? তন্নি বলল, ভালো। বেবিকে দেখেছ? রাত মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তন্নি বলল, একদম তোমার মতো হয়েছে, তাই না? রাত মাথা নাড়িয়ে বলল, না, একদম আমাদের মতো। তন্নি হাসল। রাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। তন্নি বলল, পাগলামি করেছিলে কেন? রাত বলল, তুমি যে আমার খুশি, ভয় হচ্ছিল হারিয়ে না ফেলি। তন্নি বলল, পাগল। রাত শক্ত করে তন্নির হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তন্নি রাতের দিকে তাকালো। এই লোকটা ছাড়া সে অসম্পূর্ণ। ওকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সারা জীবন। রাত তন্নির দিকে তাকিয়ে কপালে আর ঠোঁটে চুমু খেল। সে যেন তার প্রাণকে ফিরে পেয়েছে। সমাপ্ত।